আমরা যেহেতু আজকে হচ্ছে ডিপ্লোমা ভর্তি পরীক্ষার গণিত নিয়ে আলোচনা করব। তো দেখেন, একটা এডমিশন টেস্ট টোটালি আলাদা। আমরা বিগত সময়ে যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলো হইতে পারে কোনো বোর্ড প্রশ্ন, মানে বোর্ড পরীক্ষা। তো এইবার আমরা একটা ভিন্ন রকম একটা পরীক্ষা দিতে যাচ্ছি। এই পরীক্ষাটার সাথে আমরা আগে পরিচিত নই, বা আমরা আগে এই ধরনের কোনো পরীক্ষা দিই নাই। এখন বলতে পারেন যে রনি স্যার কেন হঠাৎ করে এটাকে একটা ভিন্ন রকম পরীক্ষার কথা বলতেছে। খেয়াল করেন, আপনারা আগে যে বোর্ড পরীক্ষাগুলো দিয়েছেন, আপনারা আগে যে সকল বোর্ড পরীক্ষাগুলো দিয়েছেন, সেই সকল বোর্ড পরীক্ষার একটা বিষয় কি ছিল জানেন? সেই সকল বোর্ড পরীক্ষার একটা বিষয় ছিল এরকম যে আমরা হচ্ছে আহ ধরেন 100 মার্কসের একটা পরীক্ষা দিলাম, 100 থেকে আমাদের যদি 33 মার্কস পাই তাহলে আমাদের পাস মার্কস। ঠিক আছে, 33 পাইলে আমরা পাস করতে পারি, বা তার উপরে যদি আপনি পান সেক্ষেত্রে একটা গ্রেডিং সিস্টেম আমাদের করতে হয়, যে আমরা A+ পাই, নয়তো এরকম একটা গ্রেড আমাদের চলে আসে। কিন্তু আমরা এখন যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে কি স্যার, একটা এডমিশন টেস্ট পরীক্ষা। সেটা কি পরীক্ষা স্যার? একটা এডমিশন টেস্ট, ডিপ্লোমা এডমিশন টেস্ট আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বোর্ড পরীক্ষা আর এডমিশন টেস্টের মধ্যে পার্থক্যটা কি, বা কিরকম আসলে? টোটালি ডিফারেন্ট স্যার। আপনি এটা তো পরীক্ষা দিলেন, A+ পাইলেন বা একটা গ্রেড পাইলেন, সমস্যা নেই। কিন্তু এটাতে যদি আপনি চান্স পেতে যান, আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে। আপনাকে আপনার বন্ধুর সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনাকে আপনার বন্ধুর সাথে কি করতে হবে স্যার? প্রতিযোগিতা করতে হবে। আগে আপনি A+ পাইছেন, আপনার বন্ধু A+ পাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন সিট হচ্ছে ধরেন একটা, আপনিও আছেন, আপনার বন্ধুও আছে। তখন কি করতে হবে? তখন আপনার বন্ধুর সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে। সো এডমিশন টেস্ট হচ্ছে এটা, এটা টোটালি আলাদা। এটাকে আমাদেরকে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। আগে আমরা পরীক্ষা দিতাম 3 ঘন্টার সময় একটা সাবজেক্ট, তাই না? বাট আপনি দেখেন এডমিশন টেস্টে, আপনারা হয়তো অলরেডি জানেন যে এডমিশন টেস্টে আমরা টোটাল পরীক্ষা দিব হচ্ছে 5টা সাবজেক্টের উপরে। 5টা সাবজেক্ট, 70 মার্কসের একটা কোশ্চেন হবে। ঠিক আছে, 70টা MCQ থাকবে। সময় থাকবে স্যার আমাদের মনে হয় 1 ঘন্টা, তাই না? তো এই যে দেখেন, 1 ঘন্টার সময় আপনি 5টা সাবজেক্ট। আগে আমরা একটা সাবজেক্টের পরীক্ষা দিতাম 3 ঘন্টায়, এখন 5টা দিব কয় ঘন্টায়? 1 ঘন্টায়। এখন খেয়াল করেন, যখন একটা কোশ্চেন আমাদের সামনে পড়বে, ধরেন ফিজিক্স থেকে আমাদের একটা কোশ্চেন আসলো, এখন এই কোশ্চেনটা কোথায় আছে না আছে এটা মাথায় আনতেও তো একটা সময় লাগে। তো এডমিশন টেস্ট আপনার কি করতে হবে? 70টা MCQ সলভ করতে হবে 1 ঘন্টা সময়ের মধ্যে। এখন 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি সলভ না করতে পারেন তাহলে কি হইলো? না স্যার। সেই জন্য এডমিশন টেস্টটা টোটালি ডিফারেন্ট ভাই। ঠিক আছে, আমরা বোর্ড যে সকল পরীক্ষা দেই সেই বোর্ড পরীক্ষার থেকে টোটালি ডিফারেন্ট হচ্ছে আমাদের এই এডমিশন টেস্টটা। আমরা বোর্ড পরীক্ষার মধ্যে একটা 3 ঘন্টার সময় একটা পরীক্ষা দিই, বাট এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই যে 70 মার্কসের পরীক্ষা দিব, বা 70টা MCQ সলভ করব কতক্ষণে বলেন তো স্যার? মাত্র 1 ঘন্টার সময়। দ্যাট মিনস আপনি যদি একটু খেয়াল করেন তাহলে পার MCQ, ঠিক আছে, পার MCQ অর্থাৎ একটা MCQ সলভ করতে কিন্তু আপনার 1 মিনিটের চাইতেও কম সময় থাকতেছে। মিনিমাম হচ্ছে আপনার 50 সেকেন্ড বা 48 সেকেন্ডের মতো সময় কিন্তু আপনি পাচ্ছেন একটা MCQ সলভ করতে। সেই ক্ষেত্রে আমাদের এডমিশন টেস্টের ক্ষেত্রে কি হইতে হবে? একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, কৌশলী হইতে হবে, যদি আমরা এই জায়গায় ভালো করতে চাই। যেহেতু আমাদের জন্য এটা একটা নতুন এবং ডিফারেন্ট টাইপ একটা পরীক্ষা, সেজন্য আমরা যদি কৌশলী হতে পারি, প্রথম কথা আপনাকে কৌশলী হইতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে আমাকে 1 মিনিটের একটা কম সময় MCQটা সলভ করতে হচ্ছে। তো সব দিক মিলে আপনি যদি স্ট্র্যাটেজিক হইতে পারেন, পরিশ্রমী হইতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন আপনার এই এডমিশন টেস্ট। ঠিক আছে, এই হলো বিষয়, এই হচ্ছে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন। আমরা কিসের জন্য পড়তেছি, কি জন্য কি করতেছি, এই একটা মেন্টাল প্রিপারেশন আমাদের থাকতে হবে। যদি আমরা একটু স্ট্র্যাটেজিক হই, একটু মনোবলটা আমাদের শক্ত থাকে, একটু পরিশ্রম করার মতো যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা যে কোনো সরকারি পলিটেকনিকে অবশ্যই অবশ্যই চান্স পাবো। আমরা বিগত সময় আমাদের যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু অনেক পলিটেকনিকে চান্স পেয়েছে, প্রায় সবাই চান্স পেয়েছে। তো আশা করি এইবারও আমাদের ব্যাচ থেকে সর্বাধিক শিক্ষার্থী চান্স পাবে। কি আপনারা সবাই আমার সাথে একমত তো নাকি? হ্যাঁ, বলেন। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। আজকে
সাজেশন ভিত্তিক এমসিকিউ গুলা সমাধান করবো, যে আসলে কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, চলেন সেটের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করতে চাই। সেট তো আমরা বুঝি নাকি, একটু বলেন। আমার সাথে কথা বলতে হবে আপনাদেরকে, যখন ক্লাস করবেন তখন একটু কথা বলবেন, ঠিক আছে? জি স্যার। আসলে দেখেন, আপনি পরীক্ষার আগে যত গাফিলতি করেন বোর্ড পরীক্ষার আগে, সেটা এখন করলে কিন্তু হবে না স্যার। আপনি বসে আছেন, বাট অন্য একজন কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে। কথা বুঝতে পারছেন? মানে আপনি বসে আছেন, বাট অন্য একজন ঠিকই পড়াশোনা করতেছে। তাহলে বুঝেন, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে যে যত বেশি পরিশ্রমী, সে আপনার থেকে তত বেশি আগায়া। আমার থেকে যে 1 ঘন্টা বেশি পড়াশোনা করে, 1 ঘন্টা বেশি পরিশ্রম করে, অবভিয়াসলি সে আমার থেকে আগায়া থাকবে, এটাতে কোনো ডাউট নেই। ঠিক আছে? So, আপনি পড়াশোনা করতেছেন না, বাট অন্য একজন পড়াশোনা করতেছে, তার মানে ওই ব্যক্তিটা আপনার থেকে আগে আছে। আর আপনি একজন শিক্ষার্থী হিসাবে ওই শিক্ষার্থীটাকে, বা আপনার যে প্রতিযোগী, উনাকে মানে পিছনে ফেলার বা ডিফিট করার, পরাজিত করার আপনার কাছে প্রধান অস্ত্রটাই হচ্ছে আপনার ব্রেইন, আপনার টেকনিক, আপনার পড়াশোনা। আপনি তখনই জিততে পারবেন কারোর সাথে। দেখেন, আমি তখন অনেক পরীক্ষা টরীক্ষা দেই, চাকরির পরীক্ষাগুলো দিই। তো চাকরির পরীক্ষা দিতে গেলে আপনারা যদি দেখেন, মাঝে মধ্যে বের হন বাসা থেকে, তারা ঢাকার দিকে আছেন, শুক্রবার হলে দেখবেন একটা স্কুলের সামনে হিউজ শিক্ষার্থী। একটা পোস্টের জন্য, একটা চাকরির পোস্টের জন্য প্রায় 1,000-এর উপরে পরীক্ষা দেয় একটা পোস্টের জন্য। ঠিক আছে? আমি গতকালকে একটা পরীক্ষা দিয়েছিলাম, 36টা পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিল 42,000। দ্যাট মিনস একটা পোস্টের জন্য 1,000-এর বেশি পরীক্ষার্থী। তাহলে বুঝেন, তো ওই জায়গায় আমার সবসময় মনে হয়, বা আমি যখন নর্ডাম কলেজের ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যে এত পরীক্ষার্থী, এদের সাথে ফাইট করার আমার প্রধান অস্ত্রটাই হচ্ছে আমার পড়াশোনা, আমার মেধা, আমার পরিশ্রম। আমি যদি এই তিনটা বিষয় আগাই থাকতে পারি, আমি অবশ্যই তাকে ডিফিট করতে পারবো। তার সাথে পরীক্ষার হলে যায় তো আপনি যুদ্ধ করতে পারবেন না, যে যুদ্ধ করে আপনাকে জিততে হবে। অবশ্যই আপনার ব্রেন খাটায় যেতে হবে, আপনার পরিশ্রম, ব্রেন এবং আপনার হচ্ছে পড়াশোনা, এই তিনটা বিষয় যদি আপনার ঠিক থাকে, আপনি যে কাউকে পরাজিত করতে পারেন, এবং সাফল্যের যে সিঁড়িটা আছে এটা আপনি নিতে পারবেন। ঠিক আছে? সেই জন্য আপনাকে পরিশ্রম হইতে হবে ভাই। আর রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার আমাদের এখানে পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন। তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। ঠিক আছে? না হলে পরীক্ষার হলে যে আপনি দেখবেন 40টা প্রশ্ন পড়তে পড়তে আপনার সময় শেষ। ঠিক আছে? সো আমাদের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন। আমরা রেগুলার যে টপিকগুলো পড়াবো সেগুলো কভার করবেন, আমাদের বই থেকে পড়াশোনা করবেন। আশা করি ভালো একটা রেজাল্ট করবেন আপনি। ঠিক আছে? বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো এখন আসলে আমরা একটু সেটের আলোচনা করি। প্রথম যেহেতু সেট অধ্যায় থেকে শুরু। আচ্ছা, আপনারা সেট বুঝেন কিনা একটু বলেন তো। এখানে কি বলছে আমি একটু বুঝাই। প্রশ্ন এরকম বলছে, যদি এ সেট, যদি এ সেটটা বি সেটের একটা প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? এখন আমাকে একটু বলেন, আপনারা হচ্ছে সেট তো বুঝেন নাকি? তারপর হচ্ছে প্রকৃত, আচ্ছা তারপরে এখানে উপসেটের কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে প্রকৃত উপসেট। আগেই বলেন আমাকে তিনটা টার্ম আপনারা বুঝেন কিনা, বুঝেন? জি স্যার। ওকে, তাহলে আমি আর রেগুলার ডিটেলস আলোচনায় গেলাম না। তারপরে এক নজর একটু কথা বলে দিই। সেট মানে হচ্ছে কোনো একটা তথ্যের একটা সুবিশাল সংগ্রহ, একটা সুসজ্জিত সংগ্রহ বলতে পারেন। ঠিক আছে? মানে কতগুলো উপাদানকে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করলেন, তখন ওই বিষয়টাকে একটা সেট বলবেন আর কি। ঠিক আছে? সেট মানে হচ্ছে একটা কতগুলো উপাদানের একটা সুনির্দিষ্ট সংগ্রহ। তো এখন আসেন উপসেট। ধরেন আমাদের এখানে একটা সেট দেওয়া আছে, এটা এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3। তাহলে এ সেটের উপাদান হচ্ছে তিনটা। যখন আমরা উপসেটের কথা বলবো, সাপোজ মনে করেন বি এখানে একটা সেট, বি সেটের উপাদান গুলো হচ্ছে 2 3। দেখেন, তখন আপনি কি বলতে পারবেন, এই বি সেটটা হচ্ছে এ সেটের উপসেট। সহজ ভাষায় যদি বলি যে এই বি সেটের উপাদান আছে কত, 2 3, দেখেন তো এ সেটের মধ্যে 2 3 আছে কিনা? অবশ্যই আছে। উপসেট বলতে কি, একটা সেটকে বাংলা আপনি যতগুলা উপাদান পাবেন, বা এইভাবে আমরা বলতে পারি, এই যে অ্যাসেট, অ্যাসেটের যে প্রত্যেকটা উপাদান,
এই প্রত্যেকটা উপাদানকে আপনি আলাদা আলাদা করে যতগুলা সেট গঠন করতে পারবেন সবগুলাই হবে এক একটা উপসেট। যেমন এখানে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদানকে নিয়ে আপনি যতগুলা সেট গঠন করতে পারবেন প্রত্যেকটাই হবে এই প্রধান সেটের উপসেট। এখানে কি আছে, দুই তিন উপাদান আছে, তাহলে দুই তিন উপাদানকে নিয়ে আপনি তাকে আলাদা সেট গঠন করছেন, মানে এটা হবে কি এই সেটের উপসেট। আর প্রকৃত উপসেট কোনটা, যখন যখন স্যার এটার মধ্যে কয়টা উপাদান আছে, তিনটা, এই তিনটা উপাদানকে নিয়েই যদি আপনি আলাদা একটা সেট গঠন করেন তখন সেই সেটটা হবে এটার প্রকৃত উপসেট। মানে এই সেটের যতগুলো উপাদান আছে এই সবগুলো উপাদানই যদি কি হয় স্যার এটার মধ্যে ইনক্লুডেড থাকে তখন সেটাকে আপনি কি বলবেন, প্রকৃত উপসেট বলবেন। ঠিক আছে, অথচ প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু স্যার ফাঁকা সেটটা ইনক্লুডেড থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন খেয়াল করেন কি বলছে, যদি এ সেট এবং বি সেট, এই যে এ সেটটা যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, বি সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্ক সঠিক। এখানে খেয়াল করেন সাবসেটের চিহ্ন কোনটা, এটা কিন্তু হচ্ছে সাবসেট। ঠিক আছে, এটা এটা কি আমরা কি বলি, সাবসেট বলে থাকি না। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন এটা কি চিহ্ন স্যার, সাবসেটের চিহ্ন। এটা হচ্ছে কিসের চিহ্ন স্যার, সাবসেট বা উপসেটের চিহ্ন। এটাকে আমরা যদি বলি এ সাবসেট অফ বি, এটা দ্বারা বোঝানো হয় যে এটা হচ্ছে বি এর উপসেট, এটা বোঝানো হয়। তাহলে এখানে খেয়াল করেন এটা কি কখনো কোনো লিখার ভাষা হইছে যে এ সাবসেট নট ইকুয়াল টু বি, এটা তো কোনো কিছু মেনটেনই করে নাই, তার মানে এটা বাদ। ঠিক আছে, আর এটা দ্বারা কি বোঝায় স্যার দেখেন, এ বাদ বি মানে হচ্ছে এ এর উপাদান থেকে বি এর উপাদান গুলা বাদ দিলে মাইনাস করলে যা পাওয়া যায় সেটাকে আমরা বলি এ বাদ বি। ঠিক আছে, আর এটারে কি বলছে স্যার, এটা তো আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, আনসার হবে এখানে খ নাম্বারটা, এ সাবসেট অফ বি। তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু বলেন তো স্যার, এই প্রশ্নটা ভালো করে বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা চলেন আমরা পরবর্তীটাতে যাই। আচ্ছা, বি সেটের পূরক সেট কোনটি? আচ্ছা পূরক সেট তো আমরা বুঝি নাকি, সাপোজ মনে করেন বি একটা সেট, এই বি সেটের পূরক সেট, পূরক সেট হচ্ছে আমাদের বি প্রাইম। ঠিক আছে, আর এই বি প্রাইমটাকে আমরা কিভাবে লিখি, ইউনিভার্সাল সেট মাইনাস এ অথবা ইউ বাদ এ, এভাবে লেখা যায়। সরি এ না, তো এখানে বি এর কথা বলছে না, তাহলে এখানে বি লিখবেন। ঠিক আছে, এটাকে দুইভাবে লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বি প্রাইম বা বি এর পূরক সেট। তাহলে দেখেন তো এভাবে কি লেখা আছে, এটা কি কি লিখছে, বি প্রাইম। বি প্রাইম মানে তো এটা কখনোই প্রকাশ করে না। আমি যে দুইটা ভাবে লিখছি এবার কি কই দেখেন লেখা আছে, এটা দেখেন কি বলছে, বি বাদ ইউ মানে কি বি থেকে ইউ বাদ, এটা সম্ভব না। এটা বলছে কি ইউ ইউনিয়ন ভি, এটাও না স্যার, এই যে এটা হচ্ছে কারেক্ট। তার প্রশ্ন দেখে আনসারটা কি বের করা সম্ভব বলেন, প্রশ্ন দেখে আনসারটা কি বের করা সম্ভব কিনা? জি স্যার, সম্ভব। আচ্ছা তাহলে আমি আবার বলতেছি, সম্ভব স্যার। বি একটা সেট, আর পূরক সেট কাকে বলে, সার্বিক সেট থেকে, সার্বিক সেট, সার্বিক সেট থেকে আপনি যদি ওই সেটটাকে বাদ দেন, দ্যাট মিন্স বি সেটটাকে বাদ দেন, বাদ দিলে আপনি যা পাবেন সেটাই হবে ওই সেটের পূরক সেট। তো সার্বিক সেটকে হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে ইউ থেকে আমরা যদি বি সেটটাকে বাদ দেই, বাদ দিলে আমি যে সেটটা পাবো সেটাই হচ্ছে কি বি প্রাইম বা বি এর পূরক সেট। ঠিক আছে, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি ইউ বাদ বি, অথবা আমরা চাইলে লিখতে পারি ইউ বাদ বি, এইভাবে লেখা যায়। ঠিক আছে, সো এই দুইটার যে কোনো একটা, যে কোনো অপশনে থাকবে সেটাই হবে এই প্রশ্নের আনসার। এটা আছে আমাদের গ নম্বরে, তার মানে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করেন স্যার, এরপর আমরা একটু দেখি কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হলে তার উপসেট সংখ্যা কত। সবসময় মনে রাখবেন উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা উপাদান সংখ্যার সাথে একটা কি আছে স্যার, সম্পর্ক আছে। কি আছে স্যার, একটা ডিপ রিলেশন আছে। ধরেন কোন একটা সেটের
উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, আর উপসেট সংখ্যাকে আমরা 2n দ্বারা প্রকাশ করি, আর প্রকৃত উপসেট সংখ্যাকে প্রকৃত প্রকৃত উপসেট সংখ্যাকে আমরা এভাবে বের করতে পারি 2n-1। ঠিক আছে, এইটুকু বুঝছেন কিনা বলেন, এই তিনটা বিষয় কি বুঝছেন কিনা? বুঝছেন? জি স্যার। উপাদান সংখ্যা তো বুঝি, সাপোজ এখানে একটা সেট 2 3, ধর তিনটা উপাদান আছে, তার উপাদান সংখ্যা তিনটা, তার মানে n সমান লিখবেন 3, n এর ভ্যালুটা হচ্ছে 3। ওকে, এখন কি বলছে, যদি n এর ভ্যালু 3 হয় তাহলে উপসেট সংখ্যা কত হবে 2n। তাহলে আপনি 2 n এর মানে এই জায়গায় 3 বসান, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে এই সেটের উপাদান সংখ্যা সরি উপসেট সংখ্যা কত হবে 8টা। আর যদি বলি প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা কত হবে 2n-1। তার মানে আপনি যদি এখানে 2n লিখেন তাহলে কত হচ্ছে 8, 8 থেকে 1 বাদ দেন, কয়টা হচ্ছে 7টা। তার মানে মনে রাখবেন উপসেট সংখ্যার থেকে প্রকৃত উপসেট সংখ্যা সবসময় একটা কম হয়। কেন কম হয় জানেন? কারণ আপনি যখন এই যে এখানে 3টে উপাদান আছে, এই 3টে উপাদান দিয়ে যদি উপসেট গঠন করতে চান, আপনি 8টা উপসেট গঠন করতে পারবেন, কিন্তু এর মধ্যে একটা উপসেট আপনি পাবেন যেটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটটা কিন্তু প্রকৃত উপসেট না, সেই জন্যই একটা কম হয়। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই বলেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন, এই যে স্যার একটু আগে যে বিষয়টা বুঝাইছি এখন কিন্তু এটাই কোশ্চেন হিসেবে আসছে। যদি এ সেটটা এরকম হয়, এ সেটের উপাদান হচ্ছে এবিসি, মানে 3টে উপাদান দেওয়া আছে, তবে এ এর প্রকৃত উপসেট কয়টি, এ এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে বলেন তো স্যার এটার আনসার কত হবে, আপনারা বলেন। স্যার 7। 7টি হবে, তাই না? এই যে উপাদান কয়টা আছে 3টা, তাহলে 2 কিউব মানে কয়টা হয় 8টা। এটা হচ্ছে উপসেট সংখ্যা, বাট প্রকৃত উপসেট আমি কি বলছি, অবশ্যই একটা কম হবে। ঠিক আছে, তার মানে কয়টা হয়েছে স্যার 7টা, তাহলে 7টা আনসার। তারপরে পি ইন্টারসেকশন কিউ হলে পি এবং কিউ পরস্পর, দেখেন পি ইন্টারসেকশন কিউ, এটা দ্বারা আসলে এই যে ইন্টারসেকশন যেটা, এটাকে কি বলা হয় বলেন তো স্যার? স্যাডো সেট বলা হয় না এটাকে? অর্থাৎ দুইটা সেটের মধ্যে কি কি উপাদান কি আছে, কমন আছে, সাধারণ আছে, তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাকে আমরা বলি স্যাডো সেট। আর যদি লিখতেন পি ইউনিয়ন কিউ, এটাকে আমরা কি বলি স্যার বলেন তো? দুইটা সেটের মধ্যে যত কমন থাকে, সরি মিল অমিল যত উপাদান থাকে সবগুলাকে নিয়ে আমরা যে সেটটা গঠন করি সেটাই হচ্ছে কি স্যার আমাদের এই ইউনিয়ন সেট। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তো লিখাই আছে যে পি ইন্টারসেকশন কিউ হলে পি এবং কিউ পরস্পরের কি হবে স্যার, স্যাডো সেট হবে। ঠিক আছে, পি এবং কিউ পরস্পরের স্যাডো সেট। কিন্তু যদি এরকম থাকতো পি ইন্টারসেকশন কিউ সমান হচ্ছে আমাদের ফাঁকা সেট, এটা লেখা আছে, অথবা এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, একই কথা, এটাকে ফাঁকা সেট প্রকাশ করে। যদি ফাঁকা সেট হিসেবে থাকে তাহলে সেটাকে বলতে হবে নিশ্চিত সেট। যদি ফাঁকা থাকতো আর কি, হ্যাঁ, এই দুইটার ভ্যালুটা যদি কি হইতো ফাঁকা ফাই, তাহলে সেটা নিশ্চিত। বাট যখন আপনি এই দুইটার কোনো একটা ভ্যালু পাবেন বা এই দুইটা দ্বারা কোনো একটা সেট গঠন করা হবে যার উপাদান থাকবে, তখন সেটা হবে স্যাডো সেট। আর উপাদান না থাকলে, যদি কিচ্ছু না পাওয়া যায়, কিছু মিল যদি না পাওয়া যায়, তখন সেটা হবে নিশ্চিত সেট। বুঝছি কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে কি বলছে, এ একটা সেট হচ্ছে এটা এবং বি একটা সেট হচ্ছে এটা, তাহলে এ ইউনিয়ন ভি এর সঠিক মান কোনটি? সঠিক মান কোনটি? আচ্ছা, এ ইউনিয়ন ভি, এই যে ইউনিয়নের অপারেশনটা কি বলেন তো স্যার? আমরা কি করি ইউনিয়ন দ্বারা, কি করি বলেন, বলেন স্যার, এটা দ্বারা আমরা কি করি স্যার সব বলেন? কমন মানগুলো নেই, সবগুলো মান। কমন আনকমন সবগুলো আমাদের নিতে হবে, তাই তো? এখানে থাকলে হয়েছে, যতগুলো কমন আনকমন যা আছে সবকিছু আপনি লিখবেন এটার ভিতরে, তাই তো? এটি হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নেই। তাহলে কমন আনকমন যা আছে এটাতে সবই লিখবো। দেখি আমরা কি কি আছে। আহ 0 1 2 3, 0 1 2 3, এটি তো আছেই। এই যে
শূন্য 1 2 3 এই দুইটা আছে, আর আনকমন কি কি আছে 4 আর -1। তাহলে আনকমন গুণ হচ্ছে -1 0 1 2 3 4। এই যে স্যার দেখেন, কমন ছিল এই চারটা আর আনকমন এই দুইটা, মানে কমন কমন আনকমন যা আছে সবকিছু মিলে যে সেট গঠন হয় সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, তাই না? তো এখানে কোথায় এইটা আছে একটু দেখেন তো স্যার। প্রথমটাতে এটা আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে -1 0 1 2 3 4, এই যে স্যার ক নাম্বারটা? পারবো না পারবো না বলেন। পারবো স্যার। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে একটু খেয়াল করেন, এই কন্ডিশন গুলো একটু বুঝবেন আপনারা, একটু এখানে বলেন যেমন এক্স, আমি এভাবে লিখি আগে, হ্যাঁ, তারপরে দেখেন আমার একটু বলেন এখানে কোনটার মিনিংটা কি, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় একটু বলেন, আর এই যে এন দ্বারা কি বোঝাচ্ছে এটা আপনাদের বলতে হবে, বলেন। স্যার ফার্স্টের পার্টটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। এটা কি বলে? স্যার এলিমেন্ট, বুঝি নাই। স্যার ইতে এলিমেন্ট অ্যান্ড এনতে ন্যাচারাল নাম্বার। এটাকে আমরা বলি বিলংস টু, এটাকে কি বলি, বিলংস টু এন। তার মানে এটা এই টোটাল লাইনটার মিনিংটা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে এন দ্বারা আমরা বুঝি ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি বুঝি আমরা? স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যার আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত, ঠিক আছে? আর এই দুইটা চিহ্ন, দুইটা যে ডট দিচ্ছেন এটা দ্বারা বোঝায় সাজদেট, যেন। তাহলে এক্স বিলংস টু এন সাজদেট, অর্থাৎ এক্স এর মানটা এন এর অন্তর্ভুক্ত যেন। কি বলছে? এক্স এর মানটা হবে 9 থেকে বড় 10 থেকে ছোট। আচ্ছা আপনি লিখেন 9 10, স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5, যেগুলো পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আপনি লিখলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এইভাবে লিখে থাকলেন। এখন কি বলছে? তাহলে স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স এর মান 9 থেকে বড় 10 থেকে ছোট, 9 এবং 10-এর মাঝখানে দেখেন তো কোনো স্বাভাবিক সংখ্যা আছে কিনা? আছে? না স্যার। না স্যার। তো এরকম কোনো উপাদানই নাই। তাহলে যেহেতু এরকম কোনো উপাদান নাই, 9 এবং 10-এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা নাই, সেক্ষেত্রে তাহলে এটার আনসার কিছু আসবে? আসবে না। তার মানে কি এটার আনসারটা হবে একটা ফাঁকা সেট। তাহলে সেই যে আমাদের একটা ফাঁকা সেট আছে, ঠিক আছে? তাহলে এরকম কন্ডিশন দেওয়া থাকলে আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন যে আসলে এটা কি বলছে। তারপরে এটা পারবো আমরা, 7টা আনসার হবে, এটা একটু আগে দেখাই দিয়েছি। এটার প্রশ্নটাই এখানে কি সঠিক আছে কিনা, এটা প্রশ্নটা যদি এরকম হয় তাহলে সঠিক আছে। সি সমান হচ্ছে এ বি, এ একটা সেট আর ডি হচ্ছে এ বি। এখন আমরা যদি সি মাইনাস ডি বের করতে চাই, অর্থাৎ সি মাইনাস ডি, তাহলে কি হবে? এ বি মাইনাস, কাটাকাটি করে এ আর এ কাটা যাবে, বি আর বি কেটে যাবে, তাহলে থাকবে কি স্যার লাস্টে? ফাঁকা সেট, তাই না? এটাকে এও লেখা যায় এমনিও লেখা যায়। সো দুইটার যে কোনো একটা দিলেই চলে। তাহলে আনসারটা কি হবে স্যার? এই যেটা ফাঁকা সেট, বুঝতে পারছি? জি স্যার। এই বিয়োগ করা তো পারেন, সেটের বিয়োগ গুলো পারেন না? পারি স্যার। আচ্ছা, আহ এই যে ক্রমজোড়ের যে ম্যাথ গুলো আছে, ক্রমজোড়ের ম্যাথ ইম্পর্টেন্ট। দেখেন ক্রমজোড়ের একটা শর্ত আছে। ধরেন দুইটা সেট, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। ধরেন দুইটা সেট সমান, এটা একটা সেট, এটা একটা সেট, এরকম একটা দুইটা সেট আছে। তো দুইটা সেটের এই যে দেখেন, এই প্রথম সেটের প্রথম উপাদান আর দ্বিতীয় সেটের প্রথম উপাদান এই দুটো সমান থাকবে, আর দ্বিতীয় দ্বিতীয় কি থাকবে স্যার? সমান থাকবে। প্রথম সেটের প্রথম উপাদান আর দ্বিতীয় সেটের প্রথম উপাদান এই দুটো সমান হবে, আর প্রথম সেটের দ্বিতীয় উপাদান মানে 2 নম্বর 2 নম্বর সমান, 1 নম্বর 1 নম্বর সমান। এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত, হ্যাঁ। তাহলে এখানে দেখেন সেম একই তো বিষয় আছে আমাদের, কি আছে যে এক্স প্লাস 3 কমা ওয়াই মাইনাস 5, আর এই সেটটা হচ্ছে 5 3। তাহলে প্রথম উপাদানটা কত? এক্স প্লাস 3, আর এই পাশে প্রথম উপাদানটা কত? 5। তাহলে এই দুইটা সমান লিখতে পারবো আমরা। আর এই পাশে দ্বিতীয় উপাদানটা হচ্ছে কত? y মাইনাস 5,
আর এটা হচ্ছে কত দ্বিতীয় 3, তাহলে আপনি এটা লিখতে পারবেন। তাহলে এখন ক্যালকুলেশন করেন, এক্স এর মান কত আসে 5 - 3 মানে হচ্ছে 2, আর এখানে আসে ওয়াই সমান 5 + 3 দ্যাট মিন্স 8। তাহলে আপনি কত পাচ্ছেন, এক্স এর মান 2 আর ওয়াই এর মান পাচ্ছেন 8। ঠিক আছে, ওয়াই এর মান কত পাচ্ছেন 8। এই যেটা হচ্ছে আপনার answer। কত 2 8। ক্রমজোরের যে কোনো অঙ্ক পারবেন তো নাকি আনসার করতে? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। স্যার পারবো। আচ্ছা, এরপরে দেখি আরো মনে ক্রমজোরের ম্যাথ আছে, এটা পারা যাবে, এটা একদম সোজা। 4টা উপাদান আছে, তাহলে প্রকৃত উপাদানের কথা, প্রকৃত উপসেট বলছে, টোটাল উপসেট কয়টা হবে 16টা, প্রকৃত হবে কয়টা 15টা, একটা কম হবে তাই না, কারণ ফাঁকা সেটটা বাদ যাবে। এখানে ভি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে, তাহলে ভি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এবং সি এর মধ্যে কমন মিল আছে। কি কি মিল আছে স্যার? শুধু ভি মিল আছে, আর কি কিছু মিল আছে না স্যার? তাহলে ভি ইন্টারসেকশন সি সমান হবে শুধুমাত্র বি, 1 নম্বর আনসার। ঠিক আছে, আমাদের এরকম ডাক পড়তে হবে আর অঙ্ক করতে হবে প্রশ্নের ফাঁকে। দেখেন এডমিশন টেস্টে আরেকটা বিষয় কি, আপনি লেখার জন্য আসলেই আলাদা পেজ এরকম কিছু পাবেন না, আপনাকে যা নোট করতে হবে সেটা খাতার বা সরি প্রশ্নের যে ফাঁকা জায়গা থাকবে সেখানে আপনাকে নোট করতে হবে, এর বাইরে আপনি অন্য কোথাও নোটটা করতে পারবেন না। ঠিক আছে, তো যেহেতু এরকম আমরা জায়গাটা পাবো না, স্পেসটা পাবো না, সেই জন্য আমাদের কি করতে হবে জানেন, এখন থেকে আসলে অভ্যাসটা তৈরি করতে হবে। কিরকম অভ্যাস? আপনি যে কাজটা করবেন, আপনি খাতার মধ্যে 16টা 17টা করে এমসিকিউ করার চেষ্টা করবেন, ছোট ছোট করে, একটা ম্যাথ যত ছোট করে করা যায় এই প্র্যাকটিসটা করলে আপনি করতে পারেন। আমি যখন ইউনিভার্সিটি এডমিশন করছিলাম, এডমিশনের সময় আহ, একটা পেজে 16টা 17টা 20টা করে আমি ম্যাথ সলভ করতাম। ঠিক আছে, 16টা 17টা 20টা এরকম করে ম্যাথ সলভ করতাম। তাহলে বুঝেন, সেই প্র্যাকটিসটা করবেন। তিনের গুণিতক গুলোর সেট, এই তিনের গুণিতক কোনগুলার কয় কত দিই, তিনের গুণিতক কোনগুলা কথা কয় না, গুণিতক আর গুণনীয়ক তো চিনেন নাকি? গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, আর গুণিতক মানে ওটার সাথে যদি একটা পূর্ণসংখ্যা গুণ করেন সেটা যে ভ্যালুটা আসে, বা তিন দ্বারা যাদেরকে ভাগ করা যায়। গুণনীয়ক মানে হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা 3কে ভাগ করা যাবে, আর গুণিতক মানে 3 দ্বারা যাদেরকে ভাগ করা যাবে, এগুলো হচ্ছে তাদের গুণিতক। ঠিক আছে, তো দেখেন আপনি 3 বলেন, 6 9 12 15, ঠিক আছে, 18 21, তাহলে এই আর এরকম অসংখ্য লেখা যাবে। তাহলে এই সবগুলাই কি স্যার তিনের গুণিতক? এখন দেখেন এই সংখ্যাগুলো কোনটার মধ্যে আছে, 3 6 7 না স্যার, 3টে ভাগ করা যায় 6 যায়, বাট 7 না। 3 4 10, 3টে ভাগ করা যায় 4 10 যায় না, 3টাও যায় 9টাও যায় 14টা যায় না, তাহলে এটাও গাইড, এটা সঠিক। এইটার আনসারটা কি হবে দেখেন, এখানে কি বলা আছে, x/-2 y/-4 সমান হাফ। এখন আপনি যেহেতু তিনটাই কি স্যার সমান, তাহলে আপনি এক সমান এটা বলতে পারেন, অথবা y/-4 সমান এটা বলতে পারেন, কারণ আপনি এখান থেকে বলতে পারতেছেন x/-2 সমান হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এখানে আর যদি গুণ করেন 2x = -2, তা 2 টু কাইটা দেন, x = কত আসে -1। আর সেম ভাবে যদি y এর ক্ষেত্রে ক্যালকুলেশন করেন, y সমান কত আসবে -2 মেবি আসবে। তাহলে -1 -2 এরকম একটা ভ্যালু আপনি এখানে পাবেন। তাহলে কোথায় আছে, এই যে -1 -2 ভ্যালুটা আমরা খ নম্বরে পাচ্ছি। কি বুঝতেছেন না কোনো সমস্যা আপনাদের বলেন তো? বুঝতেছি স্যার। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় প্রশ্নের সমস্যা আছে, হ্যাঁ, এখানে সেট সমান ফাঁকা সেট দিয়েছে, আচ্ছা যাক এটা আচ্ছা 0 হবে। তো এটার ক্ষেত্রে খেয়াল করেন, এখন আমরা বীজগণিতে চলে গেছি, আমাদের সেটের আলোচনা শেষ, এখন বীজগণিত থেকে আলোচনা করতেছি। a+b সমান হচ্ছে 5, a - b সমান হচ্ছে 3, তাহলে 4ab এর মান নিচের কোনটা? আপনারা একটু আমাকে বলেন, 4ab এর একটা সূত্র আছে, এটা দেখে আপনারা সূত্র কেমন শিখছেন বলেন তো, বলেন সূত্রগুলা কেমন শিখছেন? 4ab এর একটা সূত্র আছে, বলেন সূত্রটা কি বলেন।
কেউ সূত্র পারেন না? স্যার ভুলে গেছি। অবস্থা খুবই খারাপ। দেখেন আমি একটা সূত্র বলে দিই। তো দেখেন আপনারা এবির যে সূত্রটা আছে, এবি সূত্রটা কি? এবি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে আবার টু আছে, এখানে আবার টু আছে। ওকে, এটা হচ্ছে আমাদের এবির যে সূত্রটা আছে সেটা। আর যদি ফোর এবি বলেন, তাহলে এই যে দুইয়ের উপরে স্কোয়ার করলে যে চার হয়, এটার এই পাশে নিয়ে আসছেন, তাহলে এখানে কি থাকবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রেখেন, অনেক সময় কাজে লাগবে। আবার এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের উৎপাদকের দুইটাই মাথায় রাখেন, কাজে লাগবে। তাহলে ফোর এ বি সূত্র কোনটা স্যার? এই যে এটা লিখেন। এ প্লাস বি মান কত দিছে? 5, 5 এর উপর স্কোয়ার মাইনাস 3, 3 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তো 25 বিয়োগের হচ্ছে কত? 9, মানে হচ্ছে 16, তাই না? তাহলে ফোর এর মান কত পাইছেন? 16 পাইছেন। কোথায় আছে ক নাম্বার? এটি আনসার। পারবেন না এগুলো মান বের করতে? বুঝছেন অঙ্কটা? জি স্যার, জি পারবো স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, এই তালিকা পদ্ধতি প্রকাশটা বুঝে যান। আমরা কিন্তু সেটের ক্ষেত্রে দুইটা বিষয় জানি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে একটা সেট দেওয়া আছে, এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে এটার অরিজিনাল ভ্যালুটা। এখানে বলছে আগেরটার মধ্যে দেখেন, এটা আপনাদের পারার কথা। এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এর মানটা হচ্ছে 6 থেকে বড়, 7 থেকে ছোট, এবং এটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখেন 6 এবং 7 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নাই। 6 এবং 7 এর মধ্যে কি নাই স্যার? কোনো মৌলিক সংখ্যা নাই। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফাঁকা সেট। তারপর এটা ক্রমজোর পারবেন, ক্রমজোর দেখাইলাম না? আচ্ছা, এইটা একটু করে দিই আপনাদেরকে। দেখেন কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 32, ওই সেটের উপাদান সংখ্যা কত? দেখেন শক্তি সেট বলতে দেখেন একটা সেট, এটা শক্তি সেটকে আমরা বলি এ সেট। দেখেন পাওয়ার অফ এ বা শক্তি সেট, দেখেন এ সেটের মধ্যে যতগুলো উপাদান থাকে সবগুলোর উপসেট নিয়ে যে সেটটা গঠিত হয় সেটা হচ্ছে তার শক্তি সেট। ঠিক আছে, বা তার উপসেট সংখ্যা যেটাকে বলি। তাহলে ধরুন এখানে এন সংখ্যক উপাদান থাকলে, এখানে এন সংখ্যক উপাদান থাকলে তার উপসেটের যে সেটটা আছে উপসেট সংখ্যা, এই উপসেট সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 2 টু দি পাওয়ার এন দ্বারা। তাহলে এই উপসেট সংখ্যায় আছে কয়টা? 32টা। তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 32। এখন এই 32 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 5, আর এই পাশে 2 টু দি পাওয়ার এন। সো 2 টু কাটা দেন, তাহলে এন সমান কত আসবে? 5 আসবে। সেটা আনসার হচ্ছে 5। পারবেন না? পারবেন না বলেন? পারবো স্যার। আচ্ছা, এরকম ওদের পারা যাবে। জাস্ট এই প্রথমটা সমান 6, এটা সমান হচ্ছে x মাইনাস y, x এর একটা মান পাবেন, y এর একটা মান পাবেন। এটা আমরা করি। এদের অঙ্ক পারি না স্যার আমরা সবাই? যখনই আমাদের হচ্ছে এরকম কোনো মান বের করতে বলবে আমরা কি করব স্যার বলেন তো? আমরা প্রথমত এটাকে বর্গ করব, যে মানটা দেওয়া থাকবে সেটাকে বড় করলেই এর মান চলে আসবে। তাহলে এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করেন তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর 3 এর উপর স্কয়ার করলে 9 আসে। এখানে কি পাচ্ছেন? এক্স আর এক্স কাটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 কে স্কোয়ার করলে 1, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান 9। দুইটাকে ওই পাশে বাড়ায় দেন, তাহলে আপনি পাবেন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে 9 মাইনাস 2। দ্যাট মিন্স কত আসে? 7। তাহলে এটার আনসারটা হচ্ছে কত স্যার? এই যে 7। পারবো না পারবো না বলেন? জি স্যার, পারবো। শুধু এটাকে স্কোয়ার করে দিলে হবে, যে মানটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করে দিলেই এই স্কোয়ারের মান পাবেন। যদি এখানে 4 থাকতো তাহলে এটাকে দুইবার স্কোয়ার করতেন, তাহলেই হইতো। এটা প্রশ্ন মনে একটু ভুল আছে, এখানে ওয়াই হবে না, এখানে এক্সই হবে। ঠিক আছে, আর এখানে 11 হবে না, এখানে 1 হবে হয়তো বা। আমি যা বুঝতেছি আর কি প্রশ্নটা দেখে। তো
এরকম একটা বিষয় দেওয়া আছে, এটার মান কত এটা আপনাকে বের করতে বলছে। সো চলেন বের করি। কি দেওয়া আছে স্যার এখানে? এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান হচ্ছে আমাদের 6। খেয়াল করেন তাহলে আমরা এখানে a² প্লাস b² এর যে সূত্রটা আছে সেটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। a² প্লাস b² আমরা সূত্রগুলো জানি, কি জানি স্যার? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি সমান 6। এক্স আর এক্স কাটা দেন, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 সমান 6, বা এখানে পাচ্ছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান হচ্ছে 6 যোগ 2 মান হচ্ছে 8। ঠিক আছে, এখন এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে যান, কি হবে? রুট ওভার হবে, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 8, বা এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 8। দেখেন এই রুট 8 করলে এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2√2। ঠিক আছে, এটা কি লিখতে পারি? প্লাস মাইনাস 2√2। এই যে ক নাম্বার আনসার? পারবেন কিনা বলেন? স্যার ক্যালকুলেটরে দিলে তো শুধু 2√2 আসে। দেখেন আপনাকে একটু বলি, যদি এখানে আপনার -2√2 দেন, এটাকে হোল স্কোয়ার করেন, এটাকে হোল স্কোয়ার করলেও 8ই আসবে। আবার প্লাসের যে 2√2 আছে এটাকে স্কোয়ার করলেও আপনি কত পাবেন? 8 পাবেন। ঠিক আছে, এটাকে স্কোয়ার করলেও আপনি কত পাবেন? 8 পাবেন। ওকে, স্যার কি কথা? জি জি স্যার, বুঝছি বুঝছি। এটা পারা যাবে আশা করি নাকি? স্কোয়ার একই দেখেন, আগের অঙ্ক আর এটা সেম, একই অঙ্ক, আশা করি পারবেন। তারপরে দেখি, এটাও একই অঙ্ক। আচ্ছা, এই বলেন তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কত? স্যার বলেন। এক এক টু এই, টু হবে। না না, টু টু টু, সরি স্যার। এক কিন্তু মৌলিক সংখ্যা না, হ্যাঁ সব মনে রাখবেন। মৌলিক সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2, তারপর হচ্ছে 3, তারপরে 5, 7, 11, 13, 17, 19, ঠিক আছে, 23, 29, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, দেখেন বাকি সবগুলো বেজোড়, বাট এই 2টা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। এটা আসতে পারে, জোড় মৌলিক সংখ্যা কোনটা? এটা 2। ঠিক আছে, তো যাই হোক, এই পর্যন্ত একটু সলভ করেন আপনারা 25টা। আমরা আরো অনেকগুলো প্রশ্ন আছে আমাদের, আমরা ইনশাল্লাহ সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমার এরপর একটা ক্লাস আছে, তো সেই জন্য অনেক প্রশ্ন আছে আমাদের এখানে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে আপনারা ভালো থাকেন, আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। স্যার স্যার বলেন। এই প্রশ্নগুলা কোথায় পাবো? এই প্রশ্নগুলো কোথায় পাবেন মানে? মানে স্যার স্যার এই স্লাইড গুলো পিডিএফ পরবর্তীতে। আকারে কি দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে, সমস্যা নেই, এটা আমি দিয়ে দিবেন আপনাদের। জি স্যার, দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। স্যার ক্লাসগুলা কখন পেয়ে যাবো স্যার? রেকর্ডটা একটু পরে পেয়ে যাবেন, আধা ঘন্টা পরে। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।